বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ। নিচের তালিকায় বাংলাদেশে দারিদ্র্যের পরিমাপ, হার, গতির প্রবণতা তুলে ধরা হলো। সারণী ১, ক্যালোরি গ্রহণ ভিত্তিক দারিদ্র্য ও চরম দারিদ্র্য পার্সেন্ট। দারিদ্র্যের ধরন, দারিদ্র্য ও চরম দারিদ্র্য। দেখো, জাতীয় আয় ছিল 1995 থেকে 96 সালে 47.5। 2005 সালে ছিল 40.4। 2010 সালে ছিল দেখো কত, 31.5। 2016 সালে ছিল 24.3। তাহলে দারিদ্র থেকে বিমোচন হয়েছে, জাতীয় আয় থেকে কমেছে, সমস্যা নেই। দারিদ্রের ধরন ছিল পল্লী গ্রামে, পল্লী এলাকায় 1995 থেকে 96 47.1। 2005 সালে কমিয়ে 39.5। 10 সালে আরো কমেছে 35.2। 16 সালে কমে 26.4। দারিদ্র্যের ভেতর শহরের ভিতর আছে দেখো 49.7। 2005 সালে 43.2। তারপর 2010 সালে আছে 21.3। 2016 সালে আছে 18.2। 18.2 কমেছে, অনেক কমেছে 16 সালে। ক্যালোরি গ্রহণ ভিত্তিক দারিদ্র্য, চরম দারিদ্র্য পড়ছে। চরম দারিদ্র্য রয়েছে জাতীয় আয় অনুযায়ী বা জাতীয় অনুযায়ী 1995 96 সালে 25.1। 2005 সালে 19.5। 2010 সালে 17.6। 2016 সালে 12.9। পল্লী, পল্লী বলতে গ্রাম, গ্রাম অঞ্চলে দারিদ্র্য ছিল 95 থেকে 96 সালের দিকে 24.6। 5 সালে হয়েছে 17.9। 2010 সালে 21.1। 2016 সালে 14.9। শহরে ছিল 27.3। 2005 সালে ছিল 24.4। 2010 সালে 7.7। 2016 সালে 7.6। এটা হচ্ছে মনে করো চরম দরিদ্র ছিল। জাতীয় অনুযায়ী একটা হিসাব করা হয়েছে পল্লী, পল্লী মানে গ্রামে আর শহরে দারিদ্র্যের পরিমাণ কত সেটা। 95 থেকে 96 সালে কত পার্সেন্ট ছিল দারিদ্র্য, আর 5 সালে, 10 সালে, 16 সালে দেখো 16 সালে সবচেয়ে কমেছে, দারিদ্র্যের হারটা আরও কমেছে, তার মানে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। বাংলাদেশের দারিদ্র্যের গতিধারা কেমন? পভার্টি, পভার্টি মানে দারিদ্র্য, ট্রেন্ডস গতিধারা অফ বাংলাদেশ, পভার্টি ট্রেন্ডস অফ বাংলাদেশের গতিধারা। বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণে ব্যয় পদ্ধতি দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয়। বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণে ব্যয় পদ্ধতি দ্বারা, মৌলিক চাহিদা পূরণের ব্যয় পদ্ধতির দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয়। তাহলে কি পদ্ধতির দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয়? ব্যয় পদ্ধতির দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয়। তাহলে বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণের কোন পদ্ধতি দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয়? ব্যয় পদ্ধতি দ্বারা। কোন পদ্ধতি দ্বারা? ব্যয় পদ্ধতি দ্বারা। বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণের কি পদ্ধতি দ্বারা দারিদ্র্য বিমোচন করা হয়? ব্যয় পদ্ধতি দ্বারা। এ পদ্ধতিতে দারিদ্র্যের সীমা পরিমাপে খাদ্য ও খাদ্য বহির্ভূত নন ফুড ভোগ্যপণ্য উভয় অন্তর্ভুক্ত করা হয়। দারিদ্র্যের সীমা পরিমাপে খাদ্য, খাদ্য বহির্ভূত ভোগ্যপণ্য উভয় অন্তর্ভুক্ত করা হয়। এ অধ্যায়ে মূলত বিবিএস পরিচালিত আয় ও ব্যয় জরিপ 1995 থেকে 96, 2005, 2010, 2016 তথ্য উপস্থাপন করা হয়েছে। 2010 সাল থেকে 16 সালের মধ্যে দারিদ্র্য হার 31% থেকে 24% নেমে আসে। তার মানে 2010 সাল থেকে 16 সালের মধ্যে দারিদ্র্য 31% থেকে 24% নেমে আসে। 31% থেকে 24%। মনে করো 10 সালে ছিল কত? 31%, 16 সালে হয়েছে 24.3% নেমে আসে, তার মানে অনেক কমেছে। অর্থাৎ দারিদ্র্য গড় বার্ষিক 4.23 হারে পয়েন্ট পার্সেন্টেজ রেট হ্রাস পায়। 2010 সাল থেকে 2016 সালের মধ্যে চরম দরিদ্র হার হ্রাস পেয়েছে 4.7% হারে।
2010 থেকে 2016 সালের মধ্যে চরম দরিদ্র হার হ্রাস পেয়ে 4.7% পরিপূর্ণ পেয়েছে বা কমেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। দারিদ্র্য নিরসনে গৃহীত কার্যক্রম, প্রোগ্রামস অ্যাডপ্টেড ফর পভার্টি অ্যালিভিয়েশন। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং উন্নয়নের জন্য সরকারি বেসরকারি এনজিও পর্যায়ের বিভিন্ন কর্মসূচি রয়েছে। বাংলাদেশ সরকার দারিদ্র্য নিরসনের আওতায় নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সামাজিক নিরাপত্তা বেষ্টনী নারী, শিশু, প্রতিবন্ধী সহ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে। সামাজিক অবকাঠামো উন্নয়নের একটি মৌলিক চ্যালেঞ্জ। সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের আওতায় মোট ৬৪টি কর্মসূচি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সামাজিক সুরক্ষা সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের আওতায় মোট কয়টি কর্মসূচি বা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে? ৬৪টি। কয়টি? ৬৪টি। সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের আওতায় মোট কয়টি কর্মসূচি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে? ৬৪টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ৬৪টি। কয়টি? ৬৪টি। এ সমস্ত কার্যক্রমের মধ্যে রয়েছে নগদ প্রদান, বিশেষ ও বিভিন্ন ভাতা কার্যক্রম, খাদ্য নিরাপত্তা কার্যক্রম, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, বিভিন্ন তহবিল। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উল্লেখযোগ্য কর্মসূচি শ্রেণীবিভাগ বা শ্রেণী বিন্যাস। ক. নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম, বিভিন্ন ভাতা। খ. নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিশেষ। গ. খাদ্য নিরাপত্তা কার্যক্রম। ঘ. আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমসমূহ, বিভিন্ন ভাতা। দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বয়স্ক জনগণ এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ নারী। দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ রয়েছে। তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর ভিতরে একটা বিশাল অংশ রয়েছে কি? বয়স্ক জনগণ। তাদের বয়স বেশি সেই সব জনগণ রয়েছে। অনেকে বিধবা রয়েছে, তাদের স্বামী মারা গেছে, এবং স্বামী পরিত্যক্ত দুস্থ নারী। স্বামী পরিত্যক্ত, তো স্বামী তাদেরকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা তালাক দিয়েছে, এরকম দুস্থ নারীর সংখ্যা অনেক রয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বলা হয় কোনটাকে? বয়স্ক জনগণ, বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ নারীকে বোঝানো হয়। তাদের দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত দুস্থ নারী ভাতা চালু করেছে। তাদের দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ নারী ভাতা চালু করেছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের জন্য সরকার মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে। তাহলে সরকার মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে। নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিশেষ। বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিছু বিশেষ নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালু আছে। তাহলে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিছু বিশেষ নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালু আছে। অ্যাসিড
দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম। তাহলে অ্যাসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম। তার সাথে কি আছে? অ্যাসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য। তারপর অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য, অসচ্ছল কি রয়েছে? প্রতিবন্ধীদের জন্য ভাতা এবং দরিদ্র মায়ের জন্য মাতৃকালীন ভাতা। দরিদ্র মায়ের জন্য কি? মাতৃকালীন ভাতা। এ ধরনের কার্যক্রম রয়েছে। গ. খাদ্য নিরাপত্তা কার্যক্রম। খাদ্য নিরাপত্তা কার্যক্রম। দারিদ্র্য নিরসনে খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের নিরসনে খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ? দারিদ্র্য নিরসনে। দারিদ্র্য নিরসনে খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও ভিজিএফ কর্মসূচি এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিজিডি কর্মসূচি চালু রয়েছে। এখানে যেগুলো আছে তোমরা অবশ্যই খাদ্য নিরাপত্তার যে কার্যক্রমটা রয়েছে অবশ্যই তোমরা এগুলো এমনভাবে পড়বা যাতে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আর যেটা বুঝতে অসুবিধা সেটা বোঝার চেষ্টা করতে হবে। যেখানে যেখানে যে ওয়ার্ড বা শব্দটা বুঝতে পারবে না অবশ্যই চেষ্টা করবো ওই ওয়ার্ড বা শব্দটা কি বোঝাতে চেয়েছে। তো ঘ নাম্বার বলেছে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আত্মসংস্থান দেখো আত্মকর্মসংস্থান মানে নিজে নিজে যে কর্ম বা কাজগুলো নেওয়া হয়, যেমন হচ্ছে অনেকে কি করে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, তারপর মুরগির ফার্ম, এসব কাজগুলো যখন নিজে নিজে মানে উদ্যোগ নিয়ে কার্যক্রমটা শুরু করে, ফার্মগুলো শুরু করে, সেটাকে বলে আত্মকর্মসংস্থান। এটা এটা সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। মানে ক্ষুদ্র ঋণ মানে অল্প ঋণের বা অল্প টাকা দিয়ে গরিব, অসহায়, দরিদ্র মানুষদের কি করে? সাহায্য করে। দারিদ্র্য দূরীকরণের একটি উপায় হলো আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। দারিদ্র্য দূরীকরণের একটি উপায় হলো আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তাহলে দারিদ্র্য দূরীকরণের একটি উপায় হলো কি? আত্মকর্মসংস্থান সুযোগ তৈরি করা। আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। দেখো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বেকার যুবক ও যুবতীদের জন্য গবাদি পশু, হাঁস মুরগি পালন প্রশিক্ষণ, মৎস্য চাষ প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য ক্ষুদ্র ঋণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাহলে বেকার যুবক যুবতীদের জন্য গবাদি পশু, হাঁস মুরগি পালন প্রশিক্ষণ, মৎস্য চাষ প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য ক্ষুদ্র ঋণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সমবায় সমিতি গঠন তথা ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ নেওয়া দরকার। আত্মকর্মসংস্থানগুলো কি কি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয় সে বিষয়টাকে এখানে উল্লেখ করেছে, সেটা দেখো। বেকার যুবক যুবতীদের জন্য গবাদি পশু কি করতে হবে? গবাদি পশু হতে পারে। হাঁস মুরগি পালন প্রশিক্ষণ দেওয়া হয়। মৎস্য চাষ প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য ক্ষুদ্র ঋণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য খুব ভালো করে তোমাদের কি করা উচিত? এই জন্য খুব ভালো করে এই বিষয়টা কি প্রশিক্ষণ নিতে হবে, নেওয়ার পরে এই উদ্যোগটা করা উচিত। এছাড়া সমবায় সমিতি গঠন তথা দেখো এছাড়া সমবায় সমিতি গঠন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদি মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ নেওয়া দরকার। এসব সমিতি সংগঠন, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে
তখন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়। 9.6 বেকারত্ব। বেকারত্ব আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব। বেকারত্ব সংজ্ঞা। ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট, কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এই অবস্থাকে বেকারত্ব বলে। কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু সময় মতো কাজ পায় না, এই অবস্থাকে কি বলা হয়? বেকারত্ব বলা হয়। কি বলা হয়? বেকারত্ব বলা হয়। কি বলা হয়? বেকারত্ব বলা হয়। তাহলে বেকারত্ব কাকে বলে এটা পড়লাম, বাট তার সাথে একটা সংজ্ঞা এবং এটা বলতে কি বোঝায়, বেকারত্ব বোঝায় সেটা কিন্তু উল্লেখ করেছে। একজন বেকারের মধ্যে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। যারা বেকার তাদের ভিতরে লক্ষণগুলো থাকে। কি কি দেখি? 4টা লক্ষণ থাকে। একজন বেকারের মধ্যে নিচের কয়টি লক্ষণ থাকে? একজন বেকারের ভিতরে কয়টি লক্ষণ থাকে? 4টি লক্ষণ থাকে। কয়টি? 4টি। 1 নাম্বার, মজুরি ভিত্তিক কোনো কাজ পায় না। তাহলে মজুরি ভিত্তিক কোনো কাজ পায় না, হ্যাঁ এটা সমস্যা। 2, প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না। 3, আয় উপার্জন থেকে বঞ্চিত, তারা আয় যে করবে সেই উপার্জনটা করতে পারে না, কারণ কাজ নেই, দেবে কে? 4, আর্থিক ও মানসিক যন্ত্রণায় ভোগে। আর্থিক ও মানসিক যন্ত্রণায় কারা ভোগে? তারা কাজ পায় না। বেকারত্বের প্রকৃতি, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের প্রকৃতি, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। 1 নাম্বার, মৌসুমী বেকারত্ব। 2 নাম্বার, ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব। 2 নাম্বার, ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব। প্রাকৃতিক কারণে বছরের কোনো বিশেষ সময়ে এ ধরনের বেকারত্ব হয়। প্রাকৃতিক কারণে, কিসের কারণে বছরের কোনো বিশেষ সময়ে এ ধরনের বেকারত্ব হয়? কি ধরনের? কি কারণে? প্রাকৃতিক কারণে। কি কারণে? প্রাকৃতিক কারণে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত অন্য সময় গ্রামীণ কৃষি শ্রমিকের কোনো কাজ থাকে না। অর্থাৎ তাহলে গ্রামীণ কৃষি শ্রমিকের কোনো কি থাকে না? কাজ থাকে না। অর্থাৎ বছরে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়, মানে বছরে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় সে সময়ের জন্য ওই শ্রমিককে কি বলা হয়? মৌসুমী বেকার বলে। কি বলে? মৌসুমী বেকার বলে। তাহলে বছরে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় সে সময়ের জন্য ওই শ্রমিককে মৌসুমী বেকার বলে। কি বলে? মৌসুমী বেকার বলে। দেখো, ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকার। ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকার। কৃষি খাতে আপাতদৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব লোকের মধ্যে অনেকেই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। তাহলে বলেছে প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব লোকের মধ্যে অনেকেরই কি রয়েছে? প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। প্রান্তিক যে উৎপাদনশীলতা রয়েছে সেটা কি সম্পূর্ণটাই শূন্য। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রান্তিক প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। কি বলে? প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে
প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে কি বলে? প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। যেমন ধরা যাক একজন কৃষকের 2 বিঘা জমি আছে, তাহলে সে একাই ওই জমিতে চাষবাস করে এবং নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে। একটা নির্দিষ্ট পরিমাণ হয় কয় বিঘা জমিতে? 2 বিঘা জমিতে। এখন যদি তার 2 ছেলে বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হয়, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে 3 জন লোক কাজে নিযুক্ত রয়েছে। হ্যাঁ, তার ছেলে সহ তার বাবা, 2টা ছেলে এবং তার বাবা মিলে যদি কাজ করে, তাহলে ওই জমিতে কয়জন নিযুক্ত হয়ে যাচ্ছে? 3 জন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ওই কৃষক একা যা উৎপাদন করত, 2 ছেলে সহ উৎপাদনের পরিমাণ একই হয়। কারণ জমিত পরিমাণ 2 বিঘা, একা কাজ করলেও যা উৎপাদন হবে, 5 জন কাজ করলেও তাই উৎপাদন হবে, যতই নিযুক্ত থাক। 2 ছেলে সহ উৎপাদনের পরিমাণ একই হয়। অতএব দেখা যাচ্ছে অতিরিক্ত 2 জন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। মানে প্রথমত যে ব্যক্তি হচ্ছে কি কাজ করতো, তার উৎপাদন যেমন হতো 5 জন মিলে কাজ করলে ওই উৎপাদনই হবে, কারণ জমি 2 বিঘা। আর তাহলে দেখো এখানে অতিরিক্ত 2 জনের লোকের প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে? শূন্য, কারণ ওদের 2 জনায় কোনো অতিরিক্ত উৎপাদন হচ্ছে না, এই জন্য প্রান্তিক উৎপাদনশীলতা কি হয়ে যাবে? শূন্য বা কম। এর কারণ হলো 3 জন লোক একজনের কাজ ভাগ করে নিচ্ছে, মানে একজনের কাজে 3 জন মিলে ভাগ করে নিচ্ছে, তাছাড়া তো বেশি উৎপাদন সম্ভব না, কারণ জমি তো মাত্র 2 বিঘা ছিল। সুতরাং এই 2 জন শ্রমিককে প্রচ্ছন্ন বেকার বলে অভিহিত করা হবে। তাহলে এই 2 জন শ্রমিককে কি বলা হয়? প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে অভিহিত করা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। এই 2 জন শ্রমিককে কি বেকার বলে অভিহিত করা হবে? প্রচ্ছন্ন বেকারও বলা হয় বা ছদ্মবেশী বেকারও বলা হয়। তাহলে প্রচ্ছন্ন বেকার হলো সেই অবস্থা যেখানে শ্রমিক আপাত দৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়, কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। তাহলে প্রচ্ছন্ন বেকার হলো দেখো, প্রচ্ছন্ন বেকারত্ব হলো সেই অবস্থা যেখানে শ্রমিক আপাত দৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়, কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। কি হবে? শূন্য হবে। তাহলে প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে? শূন্য হবে। প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে? শূন্য। 3. সামরিক বেকারত্ব। কি হয়? সামরিক বেকারত্ব। পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে সামরিক বেকারত্ব বলা হয়। পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে সাময়িক বেকারত্ব বলে। তাহলে পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে কি বলে? সাময়িক বেকারত্ব বলে। তাকে কি বলা হয়? সাময়িক বেকারত্ব বলে। যেমন একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসা আত্মনিয়োগ করে। এই সময় যে কয়দিন সে কর্মহীন থাকে, এই সময়কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য করা হয়। মনে করো একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। ব্যবসা আত্মনিয়োগ, সে নিজেকে নিয়োগ করে ব্যবসা করবে। ব্যবসা করার সময় সে যে কয়দিন সে কাজ থেকে বিরত থাকে বা কাজকর্ম থেকে বিরত থাকে, কাজকর্ম করার সময় পায় না বা সময় নেই, সেই সময়কালকে কি বলা হয়? সাময়িক বেকারত্ব বলা হয়। সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়। আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়। সুতরাং বাংলাদেশের গ্রামীণ সমাজে জনসাধারণের কৃষি কাজ ব্যতীত অন্য কাজ কম থাকায় উপরোক্ত বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায়। আমরা জানি বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায়, তার ভিতরে একটি আছে কি? দেখো, বেকারত্ব নিরসন। এর ভিতর রয়েছে কি? বেকারত্ব নিরসন। রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট। রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট। বেকার সমস্যা সমাধান করতে কৃষি ও অকৃষির উন্নয়ন প্রয়োজন। বেকার সমস্যা সমাধান করতে কৃষি ও অকৃষির উন্নয়ন প্রয়োজন।
বেকারের সমস্যার সমাধান করতে কৃষি ও অকৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। বেকার সমস্যার সমাধান করতে কি উন্নয়ন করা প্রয়োজন? কৃষি ও অকৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি। কৃষিক্ষেত্রে 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 সেচ ব্যবস্থার উন্নতি। বহু ফসলি চাষাবাদ। তাহলে কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি, বহু ফসলি চাষাবাদ এবং কৃষিভিত্তিক নানা কাজকর্ম, যেমন গবাদি পশুপালন, বনায়ন, কি বলা হয়? বনায়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কর্ম সৃষ্টির সম্ভাবনা আছে। একটা আছে গবাদি পশুপালন, বনায়ন। দেখো, বনায়ন, গবাদি পশুপালন, বনায়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কর্ম সৃষ্টির সম্ভাবনা আছে। অকৃষি ক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ। তাহলে অকৃষি ক্ষেত্রে গ্রামীণ যেসব রাস্তাঘাট নির্মাণ, গ্রামীণ গৃহ নির্মাণ, পুকুর সংস্কার, খাল সংস্কার, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, ছোটখাটো ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। এসব ছাড়াও বেকারত্ব নিরসনের জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। ১ নম্বর, ছদ্মবেশী বেকারত্ব নিরসন। ছদ্মবেশী যেসব বেকারত্ব রয়েছে সেগুলো কি করতে হবে? নিরসন মানে দূর করতে হবে, রিমুভ করে দিতে হবে। এটা করানো অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। কেমন দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান? কেমন দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান? কেমন দেশে? অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। কেমন দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান? অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। কৃষি খাতে শ্রমিকের মজুরির চেয়ে শিল্প খাতে শ্রমিকের মজুরি বেশি প্রদান করলে শিল্প খাতে শ্রমিকের যোগান বৃদ্ধি পায়, আর কৃষি খাত থেকে উদ্ধৃত বেকার শ্রমিক শিল্প খাতে স্থানান্তর হয়। এই পদ্ধতিতে আমরাও বাংলাদেশের ছদ্মবেশী বেকারত্ব দূর করতে পারব। ২. মূলধন বিনিয়োগ ও বেকারত্ব নিরসন। মূলধন বিনিয়োগ ও বেকারত্ব নিরসন। উন্নয়নশীল দেশে বেকারত্ব নিরসনের নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ দ্বারা প্রথমে শিল্প উন্নয়ন ও পরবর্তী সময়ে শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন করলে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিক নিয়োগ বৃদ্ধি পাবে। এভাবে বাংলাদেশে বেকারত্ব হ্রাস পাবে। এভাবে পাওয়া যাবে, বাট একটু সমস্যা। ৩ নম্বর, কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র শিল্প স্থাপন। কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র শিল্প স্থাপন করতে হবে। কি করতে হবে? গ্রামীণ যে ক্ষুদ্র শিল্প সেগুলো স্থাপন। কৃষি খাতে যে সকল ছোট যন্ত্রপাতির দরকার হয় এগুলো কৃষিভিত্তিক অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পেও প্রস্তুত করা যায়, আর এ ধরনের শিল্প গ্রামে প্রতিষ্ঠিত করে গ্রামীণ বেকারত্ব দূর করা যায়। ৪ নাম্বার, গ্রামীণ ব্যবস্থায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন। এই যে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছে, পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবা, তাহলে সৃজনশীল লেখা অনেক ফ্যাসিলিটি হবে। তাহলে এই পয়েন্টগুলো কি বিষয়? বেকারত্ব নিরসনের উপায়। দালিদের বলে বেকারত্ব নিরসনের উপায় কয়টি আছে? তাহলে আমরা তখন লিখতে পারবো ৮টি। তাহলে বেকারত্ব নিরসনের উপায় কয়টি আছে? 8টি। 8টির ভিতর প্রধান বা প্রথম কোনটা? ছদ্মবেশী বেকারত্ব নিরসন করা। আর এই বেকারত্ব নিরসনগুলো করতে হলে এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবা। এখান থেকে যে কোনো প্রশ্ন আসে তোমরা পয়েন্টগুলো লিখতে পারবা। গ্রামীণ ব্যবস্থায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে হবে। গ্রামীণে মানে গ্রামে।
যে কৃষিভিত্তিক শিল্প রয়েছে সেগুলো স্থাপন করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে। কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করলে একদিকে শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আরও অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। মোট কথা দেশে বেকারত্ব নিরসন হবে। মোট কথা দেশে যে বেকারত্ব সেটা নিরসন হয়ে যাবে। 5 নাম্বার, কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা। কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা করতে হবে। কৃষি জমিতে বাংলাদেশের সমগ্র এলাকায় মৌসুমী ফসল ব্যতীত মাঝখানে অন্য ফসল উৎপাদন বা কৃষি জমিতে একটি ফসল উৎপাদনের পর অন্য ফসল করার উদ্যোগ নিলে কৃষি শ্রমিক বেকার থাকবে না। হ্যাঁ, থাকবে না, সেটা রাখলাম। 6 নাম্বার, ফসল বহির্ভূত কৃষি। ফসল বহির্ভূত কৃষি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী, নালা, খাল, বিল, নিচু জমি রয়েছে। তাহলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কেমন ধরনের জমি রয়েছে? নদী, নালা, খাল, বিল, তার সাথে নিচু জমি রয়েছে। তার সাথে কিও রয়েছে? নিচু জমির পরিমাণও রয়েছে। এসব জায়গায় বিভিন্ন জাতের মৎস্য চাষ করে। এসব জায়গায় বিভিন্ন জাতের কি চাষ করা হয়? মৎস্য বা মাছ চাষ করা হয়। আর উঁচু অথচ ফসল হয় না এমন জায়গায় হাঁস মুরগি খামার করে বছরে সবসময় কাজ করার সুযোগ হয়। 7 নাম্বার, অর্থনীতির চাহিদার সাথে কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষানীতি গ্রহণ করতে হবে। কি মূলক? কর্মনীতিমূলক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যা সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যা সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যার সমাধান করতে হলে কি সমস্যা? বেকার সমস্যার সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। শিক্ষা ব্যবস্থা সেটা কি আনতে হবে? পরিবেশ বা পরিবর্তন আনতে হবে। কৃষি ও শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি করার জন্য, কৃষিক্ষেত্রে অথবা শিল্পক্ষেত্রে নিয়োগ যে বৃদ্ধি রয়েছে সেটা করার জন্য মাঠ পর্যায়ে বাস্তব ভিত্তিক ব্যবহারিক শিক্ষা প্রদান করতে হবে। দেশের প্রতিটি জেলায় কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করে স্বল্প শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে নিজস্ব ব্যবস্থায় কাজ করার সুযোগ সৃষ্টি করা যায়। 8, পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধা। পর্যাপ্ত পরিমাণ কি সুবিধা রয়েছে? ঋণ সুবিধা রয়েছে। কি পরিমাণ? পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধা রয়েছে। গ্রামীণ অর্ধশিক্ষিত বেকারদের ভোকেশনাল ট্রেনিং প্রদানের পর তাদেরকে আর্থিক ঋণ সুবিধা প্রদান করলে হাঁস মুরগির খামার, মৎস্য খামার, গবাদি পশু খামারের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব নিরসন করা যায়। আর্থিক ঋণ সুবিধা প্রদান করলে হাঁস মুরগির খামার, মৎস্য খামার, গবাদি পশু খামারের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব নিরসন করা যায়। আবার ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে গ্রামীণ বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। কি কি? ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে গ্রামীণ বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হয়। অনুসন্ধান কাজ, তোমার এলাকার বেকারত্ব পরিস্থিতির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। 9.7, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। অর্থনৈতিক উন্নয়নের জন্য মানে টাকা পয়সার উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব খুবই বেশি। কিসের উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব সবচেয়ে বেশি? অর্থনৈতিক উন্নয়নের জন্য। কিসের উন্নয়নের জন্য? অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব অনেক বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উন্নয়ন ও প্রযুক্তিটির প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন মানব সম্পদের। উন্নয়ন বলো অথবা প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন কি সম্পদের? মানব সম্পদের প্রয়োজন। কি সম্পদ? মানব সম্পদের প্রয়োজন। দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদের মূল্য
তুলনামূলকভাবে বেশি। কাজেই উন্নত ও অনুন্নয়নশীল সব দেশের জন্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মানব সম্পদের প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম। মানব সম্পদের সংজ্ঞা। ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্স। মানব সম্পদের কি বলা হয়েছে? সংজ্ঞার কথা বলা হয়েছে। মানব সম্পদের সংজ্ঞা, ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্স। জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রম শক্তিতে রূপান্তর হয় তখন তাদেরকে মানব সম্পদ বলে। জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা, উদ্যোক্তার শ্রম শক্তিতে পরিণত হয় তখন তাদেরকে মানব সম্পদ বলে। তাদেরকে কি বলে? মানব সম্পদ বলে। তবে কোনো দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ বলে। কোনো দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত কি বলে? সম্পদ বলে। দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দক্ষ মানবিক শক্তির যোগান থাকা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ ও মানব সম্পদ এ দুটি জরুরি। মানে কি উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ, মানব সম্পদ দুইটাই প্রয়োজন। একটা হচ্ছে অর্থনীতি আর একটা, তাহলে কি উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ ও মানব সম্পদ অত্যন্ত প্রয়োজন? অর্থনীতি সম্পদ। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। তাহলে দেখো, উপযুক্ত শিক্ষা কি বলা হয়েছে? উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা দক্ষতা বৃদ্ধি প্রক্রিয়াকে কি বলা হয়? মানব সম্পদ বলা হয়। কি বলা হয়? প্রক্রিয়াকে কি বলে? মানব সম্পদ বলা হয়। কি সম্পদ বলা হয়? মানব সম্পদ উন্নয়ন বলে। কি উন্নয়ন বলে? মানব সম্পদ উন্নয়ন বলে। দক্ষ সম্পদ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। কি সম্পদ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান? দক্ষ দক্ষ মানব সম্পদের উন্নয়নের পদ্ধতি। তাহলে মানব সম্পদের উন্নয়নের পদ্ধতি, মেথডস অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদ গুণগত মান উন্নয়ন করা প্রয়োজন। এ উদ্দেশ্যে নিচের পদ্ধতি সময়ের উল্লেখ করা যেতে পারে। ১ নম্বর শিক্ষা। ১ নম্বর কি? শিক্ষা। জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি রূপান্তরিত করতে হলে শিক্ষার্থীরা ও কর্মোপযোগী শিক্ষা সম্প্রসারণ প্রয়োজন। তাহলে জনসংখ্যার কর্মক্ষম দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে শিক্ষা কখনো হবে না। শিক্ষা ব্যক্তিজীবন ও জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। শিক্ষা ব্যক্তিজীবন মানে শিল্পক্ষেত্র এবং জাতীয় জীবনের উন্নয়নের জন্য অপরিহার্য, মানে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকলের জন্য কর্মসূচি শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে, নিরক্ষর মানে অশিক্ষিত থাকতে পারে, কিন্তু তাকে কর্মমুখী শিক্ষাদান করলে তার মানবিক শক্তির উন্নয়ন হবে। একজন নিরক্ষর মানুষ ভালো দক্ষ চাষী হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। তাহলে একজন নিরক্ষর মানুষ একজন ভালো দক্ষ চাষী হয়ে কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম।
সুতরাং দেশের সর্বত্র কর্মসংস্থানের উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। কোথায় কোথায় উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার? কর্মসংস্থানগুলো কোথায়? কর্মসংস্থানের এ উদ্দেশ্যে দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও মান বৃদ্ধি করা দরকার। এদেশে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে মান বৃদ্ধি করা দরকার সেগুলো। কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে। 2. প্রশিক্ষণ। কি বলা হয়? প্রশিক্ষণ। তাহলে এখানে আছে দেখো প্রশিক্ষণ। তো প্রশিক্ষণের ভিতরে কি কি আছে? দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদন সক্ষম। দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। আর দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম যে কোনো বিষয়। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। মানব সম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি। কি সম্পদের উন্নয়নের জন্য খুবই জরুরি? মানব সম্পদ উন্নয়নের জন্য। প্রশিক্ষিত শ্রম শক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দূরত্ব বা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে। 132 পৃষ্ঠা। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা দাও। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নবম অধ্যায় 1 নাম্বার উত্তর। এখানে তোমরা দুইটা সিস্টেমে দেখতে পারো, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর উন্নয়ন। কারণ এখানে দুইটা প্রশ্ন আছে, অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির ধারণা দুইটাই দিতে হবে। তো অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বা জাতীয় আয়ের বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে দেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদনের মতো আর্থিক পরিমাপের বৃদ্ধি বোঝায়, যা একটি পরিমাণগত ধারণা বা কোয়ান্টিটেটিভ বলা হয়, বা ধারণা কোয়ান্টিটেটিভ ধারণা বলা হয়। এখানে অর্থনৈতিক উন্নয়ন এটি একটি বিস্তারিত ব্যাপক প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে কেবল পরিমাণগত পরিবর্তন নয়, বরং কাঠামোগত ও গুণগত পরিবর্তনই আসে, যা সামগ্রিক মানব কল্যাণ বৃদ্ধি করে। অর্থনৈতিক উন্নয়ন একটি ব্যাপক ও গুণগত ধারণা, যা শুধুমাত্র আয় বৃদ্ধি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, মানব সম্পদের বিকাশ এবং সামগ্রিক কল্যাণ সহ একটি দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে। এটা ক নাম্বার। 2 নাম্বার, প্রবৃদ্ধি কি উন্নয়নের অংশ? বুঝিয়ে লেখো। 2 নাম্বার প্রশ্নের উত্তর, প্রবৃদ্ধি গ্রোথ, উন্নয়নের ডেভেলপমেন্ট অংশ কিন্তু সমর্থক নয়। প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বা জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধিকে বোঝায়। অন্যদিকে উন্নয়ন হলো একটি বিস্তৃত প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মানবিক কাঠামোগত উন্নয়ন ঘটে এবং মানুষের জীবনযাত্রার মানে উন্নতি হয়। প্রবৃদ্ধি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে, কিন্তু কেবল প্রবৃদ্ধি উন্নয়ন নয়, উন্নয়ন একটি সামগ্রিক প্রক্রিয়া। 3. অনুন্নত দেশের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অনুন্নত দেশে 3 নাম্বার প্রশ্নের উত্তর, অনুন্নত দেশগুলোর প্রধান কয়টি বৈশিষ্ট্য হলো? 6টি বৈশিষ্ট্য হলো। 1 নাম্বার, কম মাথাপিছু আয় ও দারিদ্র্যের দুষ্টচক্র। 2. কৃষি খাতে কম উৎপাদনশীলতা। 3. বেকারত্বের উচ্চ হার। 4. সেকালে ও অপর্যাপ্ত শিল্প কাঠামো। 5. যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অভাব। 6. সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্য অব্যবস্থাপনা। 4 নাম্বার, উন্নত দেশের মোট 6টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
4 নাম্বার, একটি উন্নত দেশের 6টি বৈশিষ্ট্য হলো: 1. উচ্চ মাথাপিছু আয় ও জীবনযাত্রা মান। 2. প্রচুর মূলধন ও সঞ্চয়। 3. দক্ষ প্রশিক্ষিত জনশক্তি। 4. প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের উন্নতি। 5. উন্নত ভৌত অবকাঠামো যেমন পরিবহন ও যোগাযোগ। 6. রাজনৈতিক স্থিতিশীলতা। 5 নম্বর, অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সমূহ কি? অর্থনৈতিক উন্নয়নে যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে সেগুলো কি কি সেটা লিখতে হবে। 5 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো কি কি রয়েছে সেগুলো দেখো। 1. অপর্যাপ্ত মূলধন। 2. অদক্ষ মানব সম্পদ। 3. দুর্বল অবকাঠামো যেমন পরিবহন যোগাযোগ। 4. প্রাকৃতিক সম্পদের সীমিত অদক্ষ ব্যবহার। 5. প্রযুক্তির অভাব। 6. দারিদ্র্য। 7. জনসংখ্যার সমস্যা। 8. রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি। 9. কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার। 10. শিল্প খাতের মৌলিক শিল্পের অভাব। 11. বৈদেশিক মুদ্রা ঘাটতি। 12. মূলধন পাচার অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। 6. কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নাম উল্লেখ করো। 6. বাংলাদেশে কয়েকটি প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও। 1. ব্র্যাক। 2. আশা। 3. প্রশিকা। 4. শক্তি ফাউন্ডেশন। এই সংস্থাগুলো দেশের দারিদ্র্য বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। প্রায়শই ক্ষুদ্র ঋণ বিতরণ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যম। 7. বেকারত্বের ধারণা দাও। 7 নম্বর উত্তর, বেকারত্ব বলতে সেই পরিস্থিতিকে বোঝায় যখন কোনো কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে বা তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে ইচ্ছুক ও সক্ষম হওয়া সত্ত্বেও কোনো কাজ খুঁজে পান না। এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক এবং এটি শ্রমশক্তির দক্ষ অদক্ষ অংশের মধ্যে ভারসাম্যহীনতা, অর্থনৈতিক মন্দা, প্রযুক্তির পরিবর্তন অন্যান্য কাঠামোগত কারণের জন্য ঘটে থাকে। 8. বেকারত্ব নিরসনে কয়েকটি উপায় উল্লেখ করো। 8. বেকারত্ব দূরীকরণে কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো: 1. বাস্তব ভিত্তিক কারিগরি শিক্ষায় জোর দেওয়া। 2. শিল্পায়ন বৃদ্ধি করা। 3. গ্রামীণ অর্থনীতিকে উন্নত করা। 4. উদ্যোক্তা তৈরি করা। 5. আধুনিক প্রযুক্তি ব্যবহার। 6. ফ্রিল্যান্সিংয়ের মতো কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করা। 7. কর্মমুখী নীতি গ্রহণ করা। 3 নাম্বার, জনস্বাস্থ্যের উন্নয়ন। কিভাবে জনস্বাস্থ্যের উন্নয়ন হয় সেই বিষয় উল্লেখ করা হয়েছে। দেখো, সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান। দেখো এখানে কিসের জন্য মৌলিক উপাদান, দেখো সুষম খাদ্য গ্রহণ করা, পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান। তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান কোনটি? সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন পরিবেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশের সব নাগরিককে এ অপরিহার্য উপাদানগুলোর সঙ্গে পরিচিতি ঘটানো দরকার বা প্রয়োজন। দেশে যেসব মানুষ ভগ্ন স্বাস্থ্য, মানে স্বাস্থ্য খুবই খারাপ, দুর্বল, কর্মবিমুখ, হ্যাঁ প্রচুর কাজ করে, কর্ম করে এবং দুর্বল হয়ে যায়, তাদের যে কোনো মূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা দিয়ে স্বাস্থ্যর উন্নতি করা যায়, আসলে যায়। 4 নাম্বার, খাদ্য ও পুষ্টি। দেশের জনশক্তিকে জনসম্পদ রূপান্তরিত করতে হলে সুষম খাদ্য একটি
ও পুষ্টিকর সম্পর্কে জনসচেতন করে তাদেরকে গড়ে তুলতে হবে। দেখো, দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে সুষম খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতন করে তাদেরকে গড়ে তুলতে হবে। এ উদ্দেশ্য দেশের সরকার, রাজনৈতিক দল ও ব্যক্তি, ডাক্তার, বিজ্ঞানী, কৃষক, শ্রমিকসহ প্রত্যেকেরই দেশের জনগণকে সচেতন করার জন্য এগিয়ে আসা দরকার, সেটা খাদ্য ও পুষ্টি দিয়ে। 5 নম্বরে আছে উপযুক্ত বাসস্থান। উপযুক্ত বাসস্থান। স্বাস্থ্যসম্মত নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। দেখো, স্বাস্থ্য নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতাকে বৃদ্ধি করে। কি বিষয়? তাহলে মানুষের দক্ষতা বৃদ্ধি করে কোনটা? স্বাস্থ্যসম্মত নিরাপদ বাসস্থান। একটা স্বাস্থ্যসম্মত কি হতে হবে? নিরাপদ বাসস্থান মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে, আসলে করে। সুতরাং পরিকল্পিত উপায়ে দেশের সরকারি ও বেসরকারি খাতে বাসস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থা রাষ্ট্র থেকে করতে হবে। 6 নম্বর, নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজকে কর্মে নিয়োজিত করার উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়। তাহলে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজকে কর্মে নিয়োজিত করার উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়। বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাহলে বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক কারা রয়েছে? নারীরা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা। আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝলে এনাফ। তাহলে এমসিকিউ সবচেয়ে বেশি ভালো হবে। দেখো, তাদেরকে ঘরে রেখে, যারা নারী আছে তাদেরকে ঘরে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আমরা নারীরা যদি শুধু ঘরেই থাকে তাহলে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হবে না। এই জন্য তাদেরকে নিয়ে কাজ করতে হবে। নারী সমাজকে কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ দিয়ে কর্মে নিয়োজিত করে মান সম্পদের উন্নয়ন করা সম্ভব। বলেছে নারী কাদেরকে মানে কোন সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মে নিয়োজিত করে মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব। এটা নারী সমাজকে, কারণ নারী, যারা মহিলা বা নারী আছে তাদেরকে কর্মমুখী শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, দিয়ে কাজে নিয়োজিত করলে তখন মানব সম্পদের যে উন্নয়ন আছে সেটা বেড়ে যাবে, সেই কথাই বলা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা। মানব সম্পদের উন্নয়ন যে করতে হবে তার একটা পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন তার বাস্তবায়ন করা দরকার। এ উদ্দেশ্যে প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে দেখো, বাংলাদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করা দরকার। এ উদ্দেশ্যে প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হলে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব। মানে কিসের? দেখো, এখানে বলা হয়েছে মানব সম্পদের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। মানব সম্পদের উন্নয়ন করা। বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ কি বর্ণনা করো। বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর উত্তর। উন্নয়নশীল দেশগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কৃষি নির্ভর, অর্থনীতি নির্ভর, নিম্ন মধ্যম আয়, উচ্চ জনসংখ্যা বৃদ্ধি হার, মূলধনের অভাব, শিল্প উন্নয়নের প্রাথমিক পর্যায়ে, প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার এবং অনুন্নত অবকাঠামো ও স্বাস্থ্যসেবার মতো সামাজিক সুবিধার অভাব। এই দেশগুলোতে সাধারণত দারিদ্র্যের হার বেশি থাকে এবং মানব উন্নয়ন সূচক
উন্নত দেশগুলোর তুলনায় কম হয়। উন্নয়নশীল দেশগুলোর বৈশিষ্ট্যসমূহ। কৃষি নির্ভর অর্থনীতি। প্রথমে আছে কি? কৃষি নির্ভর অর্থনীতি। বেশিরভাগ উন্নয়নশীল দেশের অর্থনীতি কৃষি নির্ভর। তাহলে কি? নিম্ন মধ্যম আয়। মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় কম এবং দারিদ্র্য একটি উল্লেখযোগ্য সমস্যা। উচ্চ জনসংখ্যার বৃদ্ধি হার। অর্থনৈতিক উন্নয়নের চেয়ে জনসংখ্যা বৃদ্ধি দ্রুত হয়, যা মাথাপিছু আয় বৃদ্ধিতে বাধা দেয়। মূলধনের অভাব। মূলধনের স্বল্পতার কারণে উৎপাদনের শিল্পায়ন ব্যাহত হয়। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। মূলধন ও আধুনিক প্রযুক্তির অভাবে প্রাকৃতিক সম্পদগুলো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয় না। শিল্পায়ন ও অবকাঠামোর সীমাবদ্ধতা। শিল্প খাতে প্রাথমিক পর্যায়ে থাকে এবং শিল্প উন্নয়নের অভাব রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন সীমিত। দুর্বল সামাজিক সুবিধা। স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত থাকে এবং দুর্বল স্যানিটেশন ব্যবস্থা প্রচলিত থাকে। মানব উন্নয়ন সূচক। উন্নত দেশগুলোর তুলনায় মানব উন্নয়ন সূচক কম থাকে। বৈদেশিক বাণিজ্য ঘাটতি। রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় বৈদেশিক বাণিজ্য ঘাটতি দেখা দেয়। ২ নাম্বার, উন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ কি কি বর্ণনা করো। ২ নাম্বার উত্তর, উন্নত দেশগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো উচ্চ মাথাপিছু আয়, উন্নত অর্থনৈতিক অবকাঠামো যেমন উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক কারিগরি জ্ঞান প্রযুক্তি, উচ্চ জীবনযাত্রার মান, উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার। অর্থনৈতিক অবকাঠামোগত বৈশিষ্ট্য। মাথাপিছু আয়। উন্নত দেশগুলোর জনগণের মাথাপিছু প্রকৃত আয় থেকে অনেক বেশি থাকে, যা তাদের উচ্চ জীবনযাত্রার মান নির্দেশ করে। উন্নত অবকাঠামো। শক্তিশালী ও আধুনিক পরিবহন ব্যবস্থা যেমন উন্নত সড়ক, রেল ও বিমান পরিবহন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, টেলিযোগাযোগ উন্নত দেশগুলোর অন্যতম বৈশিষ্ট্য। অর্থনৈতিক স্থিতিশীলতা। উন্নত অর্থনীতির দেশগুলোতে সুসংহত আর্থিক প্রতিষ্ঠান ও কাঠামো থাকে, যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। মানব উন্নয়ন ও সামাজিক বৈশিষ্ট্য। উন্নত স্বাস্থ্যসেবা আয়ু। উন্নত দেশগুলোতে উন্নত স্বাস্থ্য সুবিধা, কম শিশু মৃত্যুর হার এবং উচ্চ গড় আয়ু দেখা যায়। উচ্চ শিক্ষা ও সাক্ষরতা হার। জনগণের মধ্যে শিক্ষা ও কারিগরি জ্ঞান অত্যন্ত উন্নত থাকে এবং সাক্ষরতার হার অনেক বেশি হয়। দক্ষ জনশক্তি। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত রাজনৈতিক বৈশিষ্ট্য। আধুনিক প্রযুক্তি। উন্নত দেশগুলো প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে থাকে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার তাদের অর্থনীতির মূল ভিত্তি। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ থাকে, যা অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য সামাজিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার,
অর্থনৈতিক উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতাসমূহ বর্ণনা করো। 3 নম্বর উত্তর, অর্থনৈতিক উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো পুঁজির অভাব ও কম সঞ্চয়, যা কম মাথাপিছু আয়ের কারণে ঘটে। অনুন্নত কৃষি ব্যবস্থা যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার সীমিত। রাজনৈতিক অস্থিরতা যা উন্নয়নের পরিবেশ নষ্ট করে। স্বাস্থ্য খাতের দুর্বলতা যা মানব সম্পদকে বাধাগ্রস্ত করে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। এবং প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেমন দুর্নীতি, সুশাসনের অভাব, পুঁজি ও সঞ্চয়ের অভাব। কম মাথাপিছু আয়, জনগণের মাথাপিছু আয় কম হওয়ায় সঞ্চয়ের পরিমাণ কম থাকে, যা মূলধন গঠনে বাধার সৃষ্টি করে। কম মাথাপিছু আয়, জনগণের মাথাপিছু আয় কম হওয়ায় সঞ্চয়ের পরিমাণ কম থাকে, যা মূলধন গঠনে বাধার সৃষ্টি করে। মূলধনের অভাব, উন্নত দেশের তুলনায় মূলধনের স্বল্পতা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান অন্তরায়। উন্নত দেশের তুলনায় মূলধনের স্বল্পতা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান অন্তরায়। কৃষি খাতের সমস্যা, অনুন্নত কৃষি ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার এবং কৃষি পণ্যের মূল্য অস্থিতিশীলতা কৃষিক্ষেত্রে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। রাজনৈতিক ও সামাজিক কারণ, রাজনৈতিক অস্থিরতা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যদি সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে। শিক্ষা ও স্বাস্থ্যের খাতের দুর্বলতা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অপ্রতুলতা মানব সম্পদের উন্নয়নকে ব্যাহত করে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক। জনসংখ্যা বৃদ্ধি ও দারিদ্র্য, দূরত্ব জনসংখ্যা বৃদ্ধি দারিদ্র্যের হার বাড়ায় এবং সম্পদের সুযোগ সুবিধার উপর চাপ সৃষ্টি করে। প্রাকৃতিক পরিবেশগত সৃষ্টি কারণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, জলবায়ু পরিবর্তন এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্নীতি, সুশাসনের অভাব, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং সুশাসনের অভাব বিনিয়োগ উন্নয়নের গতি কমিয়ে দেয়। সীমিত উৎপাদন ক্ষমতা, উৎপাদন ব্যবস্থার সীমাবদ্ধতা বিশেষত শিল্প ও সেবা খাতে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। ৬ নাম্বার, দারিদ্র্য নিরসনে বাংলাদেশের সরকারি গৃহীত কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করো। ৪ নম্বর উত্তর, দারিদ্র্য নিরসনে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা, বেষ্টনী, বিশেষ করে অতি দরিদ্রদের জন্য আয়, সহায়তা, কাজের সুযোগ সৃষ্টি এবং নারী কর্মশক্তি বৃদ্ধি। এছাড়া কৃষি ও শিল্প বাণিজ্য, ব্যাংক ও ঋণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়, যা সামগ্রিক দারিদ্র্য হ্রাসে সহায়ক। প্রধান কার্যক্রমসমূহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকার দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক। মানব সম্পদ উন্নয়ন, মানব পুঁজিতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, শিল্প বাণিজ্য,
কৃষি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে শক্তিশালী করা হচ্ছে। বিশেষ আর্থিক সহায়তা। অতি দরিদ্র পরিবার, বিশেষ করে নারী নির্ভর পরিবারগুলোর জন্য বিশেষ আর্থিক ব্যবস্থার মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। দারিদ্র্য নিরসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও কৌশল নিয়ে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র 2015 প্রণয়ন করা হয়েছে। এই সম্মিলিত প্রচেষ্টাগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকার দারিদ্র্য হ্রাস এবং একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে। 5. বাংলাদেশে বেকারত্বের প্রকৃত সময়ের ধারণা দাও। 5 নম্বর উত্তর, বাংলাদেশ বেকারত্বের প্রধান প্রকৃতিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাভিত্তিক বেকারত্ব, যেখানে শিক্ষিত যুবকরা মানসম্মত চাকরি খুঁজে পায় না। মৌসুমী বেকারত্ব, কৃষিক্ষেত্রে নির্দিষ্ট মৌসুমে শ্রমিকের চাহিদা থাকায় বাকি সময় কাজ না থাকা। অদৃশ্য বেকারত্ব, যেখানে অনেক কাজ করলেও তা উৎপাদনশীল নয়। এবং অনিচ্ছাকৃত বেকারত্ব, যেখানে মানুষ কাজ করতে ইচ্ছুক হলেও প্রচলিত মজুরিতে কাজ পায় না। এই বেকারত্বগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং তরুণদের মধ্যে হতাশার জন্ম দেয়। বাংলাদেশে বেকারত্বের কিছু প্রধান প্রকৃতি। শিক্ষাভিত্তিক বেকারত্ব, এটি শিক্ষিত তরুণ-তরুণীদের মধ্যে বেশি দেখা যায়, যারা তাদের যোগ্যতা অনুযায়ী মানসম্মত স্থায়ী চাকরি খুঁজে পেতে ব্যর্থ হন। মৌসুমী বেকারত্ব, বিশেষত কৃষিক্ষেত্রে এই ধরনের বেকারত্ব দেখা যায়। অনেক শ্রমিক কেবল ফসল কাটা বা বীজ বপনের মতো নির্দিষ্ট সময় কাজের সুযোগ পান। বছরে অন্য সময় তাদের কাজ থাকে না। অদৃশ্য বেকারত্ব, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, এই ধরনের বেকারত্ব যতজন লোকের প্রয়োজন হয় তবে তার চেয়ে বেশি লোক কোনো কাজ করে, ফলে অতিরিক্ত শ্রমিকদের সরিয়ে নিলেও উৎপাদন প্রভাবিত হয় না। অনিচ্ছাকৃত বেকারত্ব, যখন একজন ব্যক্তি বর্তমান বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কোনো কাজ খুঁজে পান না, তখন তাকে অনিচ্ছাকৃত বেকারত্ব বলে। প্রচলিত বেকারত্ব, বাংলাদেশে যে বেকারত্বের হার গণনা করা হয় তার মধ্যে এই ধরনের বেকারত্ব অন্তর্ভুক্ত। এখানে সক্রিয়ভাবে কাজ খুঁজছেন এমন ব্যক্তিদের সংখ্যা হিসাব করা হয়, যাদের শ্রম শক্তির অংশ হিসেবে বিবেচনা করা হয়। বেকারত্বের ফলাফল, অর্থনৈতিক উন্নয়নে বাধাপ্রাপ্ত হয় বা বাধাগ্রস্ত হয়। তরুণ প্রজন্মের মধ্যে হতাশা, অস্থিরতা তৈরি হয়। সামাজিক সমস্যা বৃদ্ধি। উন্নয়ন কি? এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখো। বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে কি কি আছে? 1 নম্বর আছে উন্নয়ন কি? ঘ. প্রবৃদ্ধির সাথে অন্যান্য বিষয়ের সুফল। 2. কৃষি পণ্যের মূল্যর অস্থিতিশীলতার ফলে কি হয়? 1 নম্বর, কৃষক উৎপাদনে অনীহা প্রকাশ। 2. প্রচ্ছন্ন বেকারত্ব বৃদ্ধি। সঠিক উত্তর 1 আর 2। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। করিম একটি ভাড়া করা স্কুটার চালান। তিনি এর মাধ্যমে যা আয় করেন তাতে তার সংসার চালিয়ে কোনো অর্থ জমা থাকে না। দীর্ঘদিন ধরে একটি স্কুটার কিনতে অর্থ সঞ্চয়ে তিনি ব্যর্থ হয়েছেন। অবশেষে ব্যাংকের ঋণের মাধ্যমে তিনি নিজের জন্য নতুন একটি স্কুটার ক্রয় করেন। 3 নম্বর, করিমের অবস্থাটি অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? গ. দারিদ্র্যের দুষ্ট চক্র। দারিদ্র্যের দুষ্ট চক্র। 4. নতুন স্কুটার ক্রয়ের মাধ্যমে করিমের 1. বেকারত্ব দূর হবে। 2. মূলধন গঠিত হবে। 3. ভোগ বৃদ্ধি পাবে। সঠিক উত্তর 2 ও 3। 2 ও 3।
এখানে একটা সৃজনশীল আছে, 1 নম্বর সৃজনশীল। তো এখানে মাথাপিছু আয়টা দেয়া আছে, মাথাপিছু আয় বা ডলার 2006 থেকে 7 সালে ছিল 100, 2007 থেকে 8 সালে 200, 2008 থেকে 9 সালে 300, 2009 থেকে 10 সালে 400, 2011 থেকে 12 সালে এত, আর 2012 থেকে 13 সালে কোনটা কি, এই যে এখানে সব উল্লেখ করে দিয়ে দিয়েছে। তো এখানে ক নাম্বার একটা কোশ্চেন আছে সৃজনশীলের। ক নাম্বার কোশ্চেনটা দেখো, মানব সম্পদ কাকে বলে? 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর, ক নম্বর উত্তর, কোন দেশের শ্রম শক্তিকে সেই দেশের মানব সম্পদ বলে। 2. দারিদ্র্যের দুষ্ট চক্রের ধারণাটি ব্যাখ্যা করো। খ নম্বর উত্তর, দারিদ্র্যের দুষ্ট চক্র হলো এমন একটি অবস্থা যেখানে একটি অনুন্নত দেশের অনুন্নয়নের জন্য দায়ী কারণগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকে। অনুন্নত দেশে উৎপাদন কম হয় বলে জনগণের মাথাপিছু আয় কম, ফলে জনগণের ক্রয় ক্ষমতা তথা চাহিদা কমে যায়। এতে বিনিয়োগ প্রবণতা হ্রাস পায়, যার কারণে পর্যাপ্ত পরিমাণে মূলধন গঠন সম্ভব হয় না। এরূপ মূলধন স্বল্পতার কারণে উৎপাদনও কম হয়। এভাবে এ কারণগুলো পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকে, যা দারিদ্র্যের দুষ্ট চক্রের নামে পরিচিত। গ নম্বর উত্তর। গ. লেক্সিটে কোন অর্থনীতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, উদ্দীপকে প্রদত্ত লেক্সিটে মাথাপিছু আয়ের ক্রম বৃদ্ধি দেখানো হয়েছে, যা একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রকাশ করে। যেসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে উন্নয়নের পথে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং কিছু মাত্রার অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে, সেসব দেশই সাধারণভাবে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত। এসব দেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনসাধারণের দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টা লক্ষ্য করা যায়। উদ্দীপকে উল্লেখিত লেক্সিটে লক্ষ্য করা যায় 2007 থেকে 8 অর্থবছরে জনগণের মাথাপিছু আয় যথাক্রমে $550 থেকে $650 উন্নতি হয়েছে। একইভাবে 2008 থেকে 9, 2011 থেকে 12 অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে যায় যথাক্রমে $700 ও $900 হয়েছে। অর্থাৎ লেক্সিটটির মাধ্যমে বাংলাদেশের মাথাপিছু আয়ের ক্রম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য নির্দেশ করে, তাই বলা যায় লেক্সিটে উন্নয়নশীল দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ঘ নাম্বার, লেক্সিটে প্রদর্শিত অর্থনৈতিক অবস্থার জন্য কোন নিয়ামক শক্তির অবদান সবচেয়ে বেশি বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। ঘ নম্বর উত্তর, উদ্দীপকে উল্লেখিত লেক্সিটটির অর্থনৈতিক অবস্থার জন্য কৃষি সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসাবে কাজ করে বলে আমি মনে করি। উন্নয়নশীল দেশে জিডিপির প্রধান খাত হচ্ছে কৃষি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তবে এদেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নশীল হলেও এখনো কৃষির ওপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখনো এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। এদেশের প্রধান নিয়ামক শক্তি হল কৃষি। লেক্সিটে প্রদর্শিত অর্থনৈতিক অবস্থার মাথাপিছু আয় দেওয়া আছে, যেখানে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত। 2008 থেকে 19 অর্থবছরে দেশের জিডিপিতে কৃষি খাত ও শস্যবন, পানি সম্পদ এবং মৎস্য এর অবদান 13.61%। আবার বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দিয়ে থাকে কৃষি খাত। বর্তমানে কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়নের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া উৎপাদকগণ কৃষির গুরুত্ব অনুভব করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ খাতে
অধিক উৎপাদনে মনোনিবেশ করছে। ফলে দেশটিতে ক্রমে উন্নতি পরিলক্ষিত হয়েছে। তাই আমি মনে করি উদ্দীপকে পরিলক্ষিত ক্রমোন্নতির সবচেয়ে বড় নিয়ামক হলো কৃষি। ২ নাম্বার, তামান্না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছে। তার এখন কোনো চাকরি হয়নি। ইদানীং সে তার মায়ের পরিচালিত হস্তশিল্প তার মাকে কাজে সাহায্য করে। মায়ের কাছ থেকে তার সময় ভালো কাটে, কিন্তু তাদের হস্তশিল্পের উৎপাদন বা আয় পূর্বের অবস্থায় রয়েছে। ক নাম্বার, বেকারত্ব কাকে বলে? তো ২ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নাম্বার উত্তর, একজন কর্মক্ষম শ্রমিক প্রচলিত মজুরিতে তার যোগ্যতা অনুযায়ী কাজ চেয়েও কাজ না পাওয়ার পরিস্থিতিকে বেকারত্ব বলে। খ, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ব্যাখ্যা করো। খ নম্বর উত্তর, অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছে। ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্য অভাব দেখা দেয়। বিশেষ করে খাদ্যশস্যের উচ্চ মূল্য গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলায় মানুষ অনাহারের সম্মুখীন হয়। তখন সরকার ফুড ফর ওয়ার্ক বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। এ কর্মসূচির তাৎক্ষণিক লক্ষ্য ছিল গ্রামীণ শ্রমিকদের মজুরি নগদ অর্থে না দিয়ে খাদ্যশস্যের মাধ্যমে পরিশোধ করা। গ, অর্থনীতিতে তামান্না কাজের ধরন ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে তামান্না কাজের ধরন ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্বকে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট নির্দেশ করেছে। আপাতদৃষ্টিতে যে শ্রমিককে কাজ থেকে প্রত্যাহার করলে মোট উৎপাদন হ্রাস পায় না, সে শ্রমিকের অবস্থাকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। অর্থাৎ যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য, সেই প্রচ্ছন্ন বেকার। বাংলাদেশে কৃষিতে কৃষক পরিবারের অধিকাংশ সদস্যরাই একই জমিতে কাজ করে, যদিও সবার শ্রম ও জমির জন্য প্রয়োজন নয়, কারণ এদের কাজ করার ফলে উৎপাদনশীলতার কোনো পরিবর্তন ঘটে না। এরাই মূলত প্রচ্ছন্ন বেকার। উদ্দীপকের তামান্না তার মায়ের হস্তশিল্পে কাজে সাহায্য করে। সে তার মায়ের হস্তশিল্পে কাজে সাহায্য করলেও তাদের হস্তশিল্পের উৎপাদন আগের মতোই রয়ে যায়। এক্ষেত্রে তামান্না হস্তশিল্পের উৎপাদন বৃদ্ধিতে কোনো অবদান না রাখায় তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। তাই বলা যায় তামান্না হস্তশিল্পের কাজে একজন ছদ্মবেশী বেকার। ঘ নাম্বার, বাস্তব ভিত্তিক শিক্ষা তামান্নাকে উক্ত অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে মূল্যায়ন করো। ঘ নাম্বার উত্তর, বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তামান্না উক্ত অবস্থা ছদ্মবেশী থেকে মুক্তি পেতে পারে। কৃষি খাতে আপাতদৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওসব লোকের মধ্যে অনেকেরই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককেই বলা হয় ছদ্মবেশী বেকার। উদ্দীপকে লক্ষ্য করা যায় তামান্না শিক্ষিত হলেও উপযুক্ত প্রশিক্ষণের অভাবে উৎপাদন বাড়াতে অবদান রাখতে পারছে না। এক্ষেত্রে সে বাস্তবধর্মী শিক্ষা, যেমন হাঁস মুরগি পালনকে স্বকর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করতে পারে। তবে এ সম্পর্কে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ একান্ত প্রয়োজন। তামান্য সরকারের হাঁস মুরগি পশুপালন অধিদপ্তর থেকে এ সম্পর্কীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে হাঁস মুরগি পালনকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে। তাছাড়া সে কাপড় কাটা, সেলাই করা, কাপড়ের ছাপাখানা ইত্যাদি সম্পর্কে শিক্ষা গ্রহণ ও প্রশিক্ষণ নিতে পারে। সে এ সম্পর্কেও শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারে, যা তাকে ছদ্মবেশী বেকার থেকে মুক্তি দিতে হবে।
সে এ সম্পর্কে শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারে, যা তাকে ছদ্মবেশী বেকারত্ব থেকে মুক্তি দিবে। বাস্তবভিত্তিক শিক্ষা হলো হাতে কলমে শিক্ষা বা প্রশিক্ষণ, যা তামান্নাকে দক্ষ মানবশক্তিতে পরিণত করবে। উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষ সহজে কাজ পেতে পারে, যা স্বনির্ভর হতে পারে। তাই উপযুক্ত কাজ পেতে হলে কিংবা নিজের উদ্যোগে কোনো কাজের ব্যবস্থা করতে তামান্না বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারে। কাজেই বলা যায় বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তামান্না বেকার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।